ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। এই বলে নীলা চলে যেতেই আবির নীলাকে ভয় দেখানোর জন্য ছাদে একদম রেলিংয়ের কাছে গিয়ে পড়ে যাওয়ার ভয় দেখায়। নীলা এটা থেকে সত্যি সত্যি ভয় পেয়ে গেল। নীলা দৌড়ে গিয়ে আবিরকে হ্যাচকা টেনে জড়িয়ে ধরে, তারপর বলে ওঠে, আই লাভ ইউ। আবির মুচকি হেসে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীলা মুচকি হেসে আবিরকে জড়িয়ে ধরে। ওদেরকে এই অবস্থায় দেখে নূর খুশিতে হাততালি দিতে লাগলো। রাত 8টার সময় আদিত্য বেডের উপরে বসে ল্যাপটপে কিছু অফিসের কাজ করছিল। নূর বেডের একপাশে গালে হাত দিয়ে বসে আছে, মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে আছে। একটু পরে নূর কিছু একটা ভেবে নড়ে চড়ে বসে আদিত্যকে বলল, আচ্ছা হিরো, আমাদের না বর্ব খেলাটা হয়নি। মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলেছি, আমাদের বর্ব খেলা হচ্ছে না। আমরা তো আসল কাজটাই করিনি এখনো। আসল কাজ মানে? আসল কাজ আবার কি? দেখো অঞ্জল, তোমাকে কিন্তু আগেই বলেছি এইসব এখনো সময় হয়নি। কি এক কথা বারবার পেয়েছো, সময় হয়নি আর সময় হয়নি। কখন হবে সেই সময় শুনি? আমি এত কিছু জানি না। আজকে আমরা আসল কাজটা করেই ছাড়বো, তা না হলে আমাদের বর্ব খেলা হবে না। দেখো অঞ্জল, ডিনারের সময় হয়ে গেছে, চলো এখন আগে আমার ডিনারটা করে আসি। না দেখো নূর, সোনা জেদ করো না। না না না, আমি বললাম মানে ওটা করবে, মানে ওটা এক্ষুনি করবে। আর তুমি বারবার মানা করছো কেন? দেবর তো আজকে কি সুন্দর করে করলো ওটা। আবির করেছে মানে? কখন করেছে? কার সাথে করেছে? আর তুমি কিভাবে জানলে? কিভাবে জানবো মানে? আমার সামনেই তো করলো, আর আমি জানবো না? তোমার সামনে করেছে মানে? কার সাথে করেছে আর কি করেছে? আরে আই লাভ ইউ বলেছে, আর কি করবে? দেবর নীলাকে আই লাভ ইউ বলেছে, আর নীলাও দেবরকে আই লাভ ইউ বলেছে। মানে তুমি এতক্ষণ থেকে এটার কথাই বলছো? হ্যাঁ, এইটাই তো বলছি, আর কি। আরে এটাই তো হলো আসল কাজ। আই লাভ ইউ না বললে বর্ব খেলা হয় না। আদিত্য বেচারা এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে এতক্ষণে কত কিনা ভেবে ফেলেছিল। হঠাৎ আদিত্য বলে উঠল, এইসব কে বলছে তোমায়? আরে হ্যাঁ, সেটাই তো বলছি। দেবর নীলাকে নিয়ে বর্ব খেলবে, তাই ওরা আই লাভ ইউ বলেছে। কিন্তু আমরা তো আই লাভ ইউ না বলেই বর্ব খেলা শুরু করে দিয়েছি। তাই তো আমাদের বর্ব খেলা হচ্ছেই না, আমাদের আই লাভ ইউ করতে হবে। তুমি কি আই লাভ ইউ এর মানে জানো? হ্যাঁ জানি তো, ছেলে আর মেয়ে। আই লাভ ইউ মানে এটা না অ্যাঞ্জেল, যেদিন তুমি এর সঠিক মানে বুঝতে পারবে সেদিন আর কাউকে কিছু বলতে হবে না। আমরা এমনিই সব বুঝে যাব। আর তোমার প্রতি আমার অনুভূতিগুলো হয়তো আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না, হয়তো সম্ভবও হবে না। দুনিয়ার সব ভাষা সবকটি অক্ষর ফুরিয়ে যাবে, তবুও আমার অনুভূতিগুলো বলার শেষ হবে না। এটাই যে অন্তহীন। নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আদিত্য নূরকে কোলে তুলে নিল। তারপর নূরকে নিয়ে নিচে চলে গেল। আদিত্য অফিস থেকে ফিরেছে, গাড়িতে বসে কোনো কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। এটা দেখে বিহান বলে উঠল, কিরে, কি হয়েছে এখানে? মুখ লুকাইয়া আসোস খেলা? আরে ইয়ার, একটা টেনশনে আছি। তোমাদের সিলেটের প্রজেক্টের একটু ঝামেলা হয়েছে। আমাদের দুজনকে কাল সিলেটে যেতে হবে, তাই চিন্তা হচ্ছে। নূরকে এইভাবে একা ফেলে যেতে আমার মন সায় দিচ্ছে না। ওকে বাসায় রেখে যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ আমার টেনশনের শেষে থাকে না। সেখানে ওকে একা রেখে এত দূরে যাবো কি করে? আবার না গেলেও তো হবে না। অন্য কোনো ব্যাপার হলে তো আমি যেতাম না, কিন্তু তুই তো জানিস ওটা আমাদের ড্রিম প্রজেক্ট। ওখানে আমি আমার মা বাবার নামে একটা এজেন্সি খুলেছি, যেখানে এতিম বাচ্চাদের সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। স্কুল, হসপিটাল, বাচ্চাদের থাকার জন্য হোস্টেল, বাচ্চাদের খেলা করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা, আরও অনেক কিছু। জানি তো, আমি সবাই বুঝলাম। তো এই কাজ করলে তো ভালোই হয়। নূরকেও আমাগর লাইগা লইয়া যাই।
তাহলেই তো হইল। আরে না, মা বলেছেন নূরের নাকি দূরের রাস্তায় জার্নি করলে নাকি অসুবিধা হয় আর অনেক অসুস্থ হয়েও পড়ে, তাই তো ওকে সাথে নিতে পারতেছি না। আরে নূরের মা বাবা ও একটু গ্রামের বাড়িতে গেছে, তারাও আসতে পারবে না। তাহলে তোমার কি করার? আরে তুই টেনশন লইস না, নূরের কিচ্ছু হইব না। বাসাতে এতগুলা লোক আছে, আর সেখানে আবিরও লিয়াও আছে, ওরা দেখা রাখবো নূরে। আর তাছাড়া মাত্র তো একদিনেরই ব্যাপার, সকালবেলা যামোগা, কাজবাজ সাইরা রাত্রেবেলা আইয়া পড়ুম, হয়ে গেল গা। হ্যাঁ, তাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। পরের দিন ভোরে আদিত্য আর বিহান সিলেটের উদ্দেশ্যে রওনা দিল, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে আবার সকাল সকাল ফিরে আসতে পারে। রাতে আদি নূরকে কোলে বসিয়ে নরম সুরে বুঝিয়েছে যে তার অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাই বাসায় আসতে হয়তো অনেক দেরি হতে পারে, সে যেন কান্নাকাটি না করে। তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না সোনা পাখি, তুমি চিন্তা করো না, আমি কাজ তাড়াতাড়ি শেষ করে আমার অ্যাঞ্জেলার কাছে ফিরে আসব। সকালে আদিত্য আর নূরকে ঘুম থেকে ডাকেনি। সেই সময় আদিত্য অনেকক্ষণ নূরের মুখটার দিকে তাকিয়েছিল, তারপর নূরের কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিল আদিত্য। আসার সময় সবাইকে বারবার করে বলে দিয়ে এসেছে সবাই যেন নূরের খেয়াল রাখে, ওকে চোখে চোখে রাখে। এত কিছু করেও শান্তি নেই, গাড়িতে বসে শুধু আদি নূরের কথাই ভাবছে। কেমন জানি বুকটা ধুকপুক ধুকপুক করছে, ও নূরের কোনো ক্ষতি হয়নি তো? ম্যাডাম, খবর পাক্কা, আদিত্য স্যার আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকে সে ঢাকার বাইরে যাবে। এটা শুনে শরীফা বেগম ভয়ঙ্কর একটা হাসি দিল। এমন একটা সুযোগের আশায় তো সে ছিল। আদির অফিসের একটা ছেলেকে টাকা দিয়ে ঘুষ খাইয়ে আদিত্য সব ইনফরমেশন নিয়েছে। আজকে সে একটা সুবর্ণ সুযোগ পেয়েছে, এই সুযোগ সে হাতছাড়া করবে না। আজকে তো ওই পাগল মেয়েটাকে তার আসল জায়গা দেখিয়েই ছাড়বো। ও কি ভেবেছে আমার প্ল্যানিং সব ফেল করে ওই পাগলটা জিতে যাবে? কখনোই না। সকাল 10টা, নূর রুমে বসে বিড়াল ছানা নিয়ে খেলছে। নীলা একটু আগেই কলেজে গেছে, আজ নাকি তার ইম্পর্ট্যান্ট একটা অ্যাসাইনমেন্ট আছে, তাই যেতে হয়েছে। নূরকে বলে গেছে সে ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। আবিরকেও তার বাবা একটা জরুরি কাজে অফিসে ডেকেছে। আবির প্রথমে যেতে চায়নি নূরকে একা রেখে, কিন্তু আশরাফ রহমান বলেছে একটা কাগজে নাকি আবিরের সাইন লাগবে, জরুরি, তাই অজ্ঞতা আবিরকে যেতে হয়েছে। নূর আপাতত বাসায় একাই, শুধু সার্ভেন্ট আর গার্ডরা আছে। একটু পরে শরীফা বেগম তার গাড়ি নিয়ে আদিত্যর বাসায় ঢুকলো। গাড়ি থেকে নেমে শরীফা বেগম গার্ডদের বলল, শোনো, আজকে আদিত্যর বাসায় এখানকার এমপি আসবে, তাই তোমরা সবাই গেটের বাইরে গিয়ে দাঁড়াও, ওনাদের যেন আসতে কোনো সমস্যা না হয়। গার্ডরা আর কিছু না বলে গেটের বাইরে চলে গেল। ওরা যেতে শরীফা বেগম একটা বাঁকা হাসি দিল। তার প্রথম কাজ সফল হয়েছে, এবার আসল কাজের পালা। শরীফা বেগম এবার বাসার ভিতরে ঢুকলেন। এদিক ওদিক তাকিয়ে সোজা উপরে নূরের রুমের দিকে চলে গেল। নূর বেডের উপর বসে বিড়াল ছানা নিয়ে খেলছে। তখনই শরীফা বেগম দরজা ঠেলে ভিতরে ঢুকলো। শরীফা বেগমকে দেখে নূর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। শরীফা বেগমের দিকে ভীতু চোখে তাকিয়ে বলল, এই, তুমি এখানে কেন এসেছো? তুমি যাও এখান থেকে, তুমি অনেক পচা। এই, তুমি এদিকে আসছো কেন? চলে যাও বলতেছি, যাও চলে যাও। চলে না গেলে আমার হিরো এসে তোমাকে অনেক বকা দেবে। তোর হিরো আজ আসবে না তোকে বাঁচাতে, তুই তো একটা পাগল, আর তোর মতো পাগলকে আজ আমি তোর আসল জায়গায়। এই, আমাকে একদম পাগল বলবে না, আমি কিন্তু পাগল না। 100 বার বলবো, পাগলকে পাগল বলবো না তো কি? না না, আমি পাগল না। চুপ করো, চুপ করো তুমি। নূর একটু বেশি হাইপার হয়ে গেল আর বাসার জিনিস ছোড়াছুড়ি করতে লাগলো। তখনই বড় একটা অ্যাম্বুলেন্স আদির বাসার ভিতরে চলে আসলো। অ্যাম্বুলেন্সটা মেন্টাল অ্যাসাইনমেন্ট থেকে চলে এসেছে, আর শরীফা বেগম এদেরকে আসতে বলেছে। অ্যাম্বুলেন্স থামতে দুজন ওয়ার্ড বয় আর একজন ডাক্তার নেমে হনহন করে বাসার ভেতরে ঢুকলো। সার্ভেন্ট ওদেরকে দেখে কিছু বলতে যাবে, তখনই উপর থেকে নূরের চিৎকার শোনা গেল। আওয়াজ শুনে সবাই নূরের রুমের দিকে দৌড়ালো। শরীফা বেগম ডাক্তারদের আসতে দেখে কপালে হাত দিয়ে ন্যাকামি সুরে বলতে লাগলো,
আপনারা এসছেন, দেখুন কেমন উন্মাদ এই পাগল মেয়েটা, দেখুন সব কিছু কেমন ভাঙচুর করছে, আমার কপালটাও ফাটিয়ে দিয়েছে। প্লিজ আপনারা এই বদ্ধ উন্মাদ পাগল মেয়েটাকে নিয়ে যান, তা না হলে এই পাগল সবাইকে মেরে ফেলবে। একে নিয়ে গিয়ে পাগলা গারোতে শিকল দিয়ে বেঁধে রাখুন। ডক্টর নূরের পাগলামো দেখে ওয়ার্ড বয়দেরকে বলল নূরকে গাড়িতে তুলতে। ডাক্তারের কথা শুনে ওয়ার্ড বয় দুটো নূরকে ধরতে গেল। লোক দুটোকে কাছে আসতে দেখে নূর আরও ছড়ে আর চিল্লাতে লাগলো। লোকগুলো গিয়ে নূরের 2 হাত চেপে ধরলো। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না। কিন্তু লোকগুলো শুনলো না। নূরের কথা না শুনে নূরকে টেনে হিঁচড়ে রুমের বাইরে নিয়ে আসলো। সার্ভেন্টরা ওদের পেছনে নেমে এলো। নূরের অবস্থা দেখে ওদের চোখে পানি চলে এসেছে। ওরা লোকগুলোকে অনেক মানা করেছে, কিন্তু ওরা শোনেনি। শরীফা বেগম পেছন থেকে বিশ্ব জয় করা হাসি দিল। নূর জোরে জোরে কান্না করছে আর বলছে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হিরো, হিরো কোথায় তুমি? হিরো, আসো না, আমাকে বাঁচাও। নূর ফ্লোরে ঝুলে হাত পা ছড়ানোর চেষ্টা করছে আর পা দিয়ে লোকগুলোকে জোরে জোরে লাথি মারছে। লোকগুলোর মধ্যে একটা লোক রেগে গিয়ে নূরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আসলে মেন্টাল রোগীদের সঙ্গে তারা এরকমই ব্যবহার করে। নরম গালে এরকম শক্ত থাপ্পড় পড়ায় নূরের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো আর গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। নূর ব্যথা পেয়ে আরও জোরে জোরে কান্না করতে লাগলো। অন্য একটা লোক এসে নূরের মুখে রুমাল গুজে দিল। নূর এবার শুধু গোঙাতে লাগলো। এতক্ষণ চুপ থাকলেও নূরকে মারতে দেখে সার্ভেন্টরা আর চুপ থাকতে পারলো না। মিনু আন্টি সহ বাকি সার্ভেন্টরা সবাই মিলে নূরকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তখন কিছু লোক এসে সার্ভেন্টদের সরিয়ে দিয়ে তাদেরকে একটা রুমে বন্দি করে রাখলো। শরীফা বেগমের এসব দেখে অনেক মজা লাগছে। অনেক আগে থেকে এসব লোকদের টাকা খাইয়ে রেখেছিল যাতে তারা শরীফা বেগমের প্ল্যান অনুযায়ী কাজ করে। শরীফা বেগম বিশ্ব জয়ের একটা হাসি দিয়ে দরজার দিকে তাকাতেই তিনি চমকে গেলেন। দরজার কাছে আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শরীফা বেগমের আত্মার পানি শুকিয়ে গেল। আদিত্য কি করে এখানে? ওর তো সিলেটে যাওয়ার কথা, তাহলে ও এখানে কি করে এলো? ফ্ল্যাশব্যাক। আদিত্য অনেকটা রাস্তায় চলে গেছিল। হঠাৎ আদিত্যর কেমন যেন অস্থিরতা কাজ করতেছিল। তার বুকটা কেমন যেন ধুকপুক করতে লাগলো। বারবার শুধু নূরের কথাই মনে পড়তে লাগলো। আদিত্য তখন নূরকে দেখার জন্য ল্যাপটপ চালু করতে দেখলো ল্যাপটপের চার্জ নেই। আদিত্য নীলার নাম্বারে ফোন করলো, কিন্তু নীলা ফোন রিসিভ করলো না। তারপর আবিরকে ফোন করলো, কিন্তু ওর ফোন ব্যস্ত দেখালো। আদিত্য তারপর বাসার নাম্বারে ফোন করলো, কিন্তু সেখানেও কাউকে পেল না। আদিত্যর অস্থিরতা আরও বেড়ে গেল। বুকটা কেমন যেন কাঁপছিল আর শরীরটা যেন কেমন ঘেমে উঠতে লাগলো। আদিত্য আর পারছে না। এই মুহূর্তে নূরকে না দেখলে সে আর থাকতে পারবে না। তাই ও বিহানকে গাড়ি ব্যাক করে তাড়াতাড়ি বাসার দিকে যেতে বলল। বিহান অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু আদিত্য শুধু একটা কথাই বলল, বাসায় চল। আর কিছু না বলে বিহান গাড়ি ব্যাক করে। বাসার সামনে আসতেই সব গার্ডদের বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য গার্ডকে ডেকে বলে উঠল, কি ব্যাপার, তোমরা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আপনার চাচি বলল আজ নাকি এমপি সাহেব, তাই বাইরে পাহারা দিতে। হোয়াট? এমপি আসবে আর আমি জানবো না? আদিত্যর মনে মনে খটকা লাগলো। আদিত্য আর দেরি না করে দ্রুত গতিতে বাসার দিকে দৌড় দিল। বাসার দরজার কাছে আসতেই নূরকে এই অবস্থা দেখে নিস্তব্ধ হয়ে গেল আদিত্য। নূরকে যে এই অবস্থাতে দেখতে হবে এটা স্বপ্নেও ভাবেনি আদিত্য। কেমন জানি পাথর হয়ে গেল আদিত্য। বর্তমানে আদিত্য মূর্তির মতো দাঁড়িয়ে আছে দরজায়। আদিত্যকে দেখে ডক্টর আর ওয়ার্ডরাও প্রচুর ভয় পেয়ে গেল। সাথে সাথে থেমে গেল ওরা। সাদমান শাহরি আদিত্যকে চেনে না এমন লোক খুবই কমই আছে। এটা যে আদিত্যর বাড়ি এটা তো জানাই ছিল না। আগে জানলে কখনোই ওরা আসতো না। সবাইকে বাইরে দরজার দিকে তাকাতে দেখে নূরও সেই দিকে তাকালো। আদিত্যকে দেখে নূরের জানে পানি ফিরে এলো। নূর করুণ দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে রইল। ভুলে যাওয়া লাল চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই দৃশ্য কেমন করে সহ্য করবে আদিত্য? এর চেয়ে মরণই ভালো। তখনই বিহান এসে আদিত্যর কাছে দাঁড়ালো। সামনে সব দেখে বিহানও হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিহান রাগে কণ্ঠে চিৎকার করে বলল, এই তোরা কারা? তোরা কি করছিস নূরের সাথে? নূর! বিহান দৌড়ে গিয়ে লোকগুলোকে এলো পাথরে কয়েকটা মার বসিয়ে দিয়ে নূরকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিল।
তারপর নূরকে ধরে সোফাতে বসে আস্তে আস্তে করে ওর মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দিতেই নূর আদিত্যর দিকে তাকিয়ে হিরো বলেই কান্না করে দিল। আদিত্য তখনও পাথরের মতো দাঁড়িয়েই আছে। ওর দৃষ্টিবিন্দু শুধুই নূর। আশেপাশে সব কিছু আপাতত ধোঁয়াশা ওর কাছে। নূরের এরকম করুণ ডাক যেন আদির বুকে তীরের মতো লাগলো। আদি এবার ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে গেল। নূরের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। আদিত্যর শরীর প্রচণ্ড পরিমাণে কাঁপছে, বারবার শুধু ঢোক গিলছে। আদি দেখলো নূরের গালে 5 আঙুলের দাগ বসে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমে আছে। আদি তাড়াহুড়ো করে পকেট থেকে রুমাল বের করে কাঁপা কাঁপা হাতে নূরের ঠোঁটে রক্ত মুছে দিতে লাগলো। রক্ত মুছে দিতে গেলেই নূর ব্যথায় হালকা আহ করে উঠল। আদিত্য মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে তার মাথাটা একটুখানি ঝাঁকালো। ও যে আর এসব সহ্য করতে পারছে না, কিছুতেই না। যাকে সে মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে বলে, মাথায় রাখে না উকুন খাবে বলে, যার শরীরে সে ফুলের টোকা অবধি লাগতে দেয় না, তাকে আজ এই অবস্থা দেখে আদিত্যর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আদিত্য আবার নূরের দিকে তাকালে নূর আঙুল উঠিয়ে লোকগুলোর দিকে তাক করে আদিকে বলে উঠল, ওরা আমাকে আরে কাঁদে না সোনা পাখি, দেখো আমি এসে গেছি, তোমার হিরো এসে গেছে, আর কোনো ভয় নেই, আর কেউ আমার অ্যাঞ্জেলকে কিছু করতে পারবে না, তুমি আবার শান্ত হও সোনা। আদিত্যর কথায় নূরের কান্নাটা একটু হলেও বন্ধ হলো। আর তখন নীলা চলে এলো। নূরের এরকম অবস্থা দেখে নীলা দৌড়ে আসলো নূরের কাছে। নূরের কি হয়েছে নীলা বারবার তা জিজ্ঞেস করতে লাগলো। তখনই আদিত্য বলে উঠল, তুমি একটু ওকে ভিতরে নিয়ে যাও, আমি তোমাকে পরে সব কিছু বলবো। নীলা আর কিছু না বলে নূরকে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে যেতে লাগলো। নূর ঠিকমতো হাঁটতেও পারছে না। নীলা নূরকে ধরে কোনো রকমভাবে নিয়ে যাচ্ছে। এটা দেখে আদিত্য চোখ বন্ধ করে নিল। নূর চলে যেতেই আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর লোকগুলোর দিকে অগ্নি চোখে তাকালো। চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা গলে পড়ছে। আদিত্য হাতের মুঠো শক্ত করে লোকগুলোর কাছে এগিয়ে আসলো। আদিত্যর এরকম ভয়ানক রূপ দেখে লোকগুলো থরথর করে কাঁপছে। শরীফা বেগমেরও ভয়ে অবস্থা খারাপ। আদি ওদের সামনে এসে চোয়াল শক্ত করে বলল, ওর গায়ে হাত তুলেছে কে? আমি জানতে চাই নূরের গায়ে কে হাত তুলেছে। এরই মধ্যে বিহান সার্ভেন্টের রুমে দরজা খুলে দিয়েছে। আর মিনু আন্টি এসে একটা লোকের দিকে আঙুল দেখিয়ে বলল, আদি বাবা, এই লোকটা বৌমণিকে মেরেছে। মিনু আন্টির ইশারা অনুযায়ী আদিত্য ওই লোকটার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এক হাত দিয়ে লোকটার কলার টেনে নাক বরাবর একটা পাঞ্চ মেরে দিল। লোকটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য নিচে বসে লোকটার হাত ধরে বলল, তুই মেরেছিস? কোন হাত দিয়ে মেরেছিস বল? এই হাত দিয়ে তুই আমার কলিজার হাতে দিয়েছিস? তোর কলিজাটা বের করে দেখতে হবে। এত সাহস কি করে হলো তোর কলিজায়? ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন, আর কখনো এমন হবে না। আর কখনো এমন হওয়ার জন্য তো তোর হাতটাই থাকবে না। কথাটা বলে আদিত্য ব্লেজারের পিছন থেকে একটা ধারালো চাকু বের করলো। লোকটার হাত ফ্লোরে চেপে ধরে এলো পাথারি চাকু দিয়ে কোপাতে লাগলো। লোকটা মরণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল, কিন্তু আদিত্য থামলো না। শরীফা বেগম আরও বেশি ভয় করে কুকড়ে যাচ্ছে। সে যে আজ রাগের বশে অনেক বড় একটা বোকামি করে ফেলেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদিত্য না জানি তার সাথে কি করে। আদিত্য এবার উঠে এসে বাকি লোকগুলোকে ইচ্ছা মতো মারতে লাগলো। মারতে মারতে প্রায় সবগুলোকে আধা মরা করে ফেলেছে। আদিত্যর মাথায় আজ রক্ত উঠে গেছে। বিহান অনেক ঘাবড়ে গেল। সে এর আগে আদিত্যকে এতটা হিংস্র হতে দেখেনি। আদিত্যকে এভাবে দেখে তার এবার নিজেরই ভয় লাগছে। সবগুলোকে মারা শেষে গান বের করে যখনই সবগুলোকে শ্যুট করতে যাবে তখনই বিহান দৌড়ে এসে ওকে থামিয়ে দিয়ে বলল, বহুত হয়েছে, অহন থাম। ওর কি দোষ? দোষ তো অন্য কারো, যে এদেরকে এখানে আনছে। ওরা তো খালি পেয়াদা, আসল মাস্টার মাইন্ড তো অন্য কেউ। কথাটা বলে বিহান শরীফা বেগমের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। আদিত্য এবার লোকগুলোকে ছেড়ে দিয়ে শরীফা বেগমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। শরীফা বেগম ভয় পেয়ে আমতা আমতা করে বলল, দেখো আদিত্য, আমি তোমার ভালোর কথা ভেবেই এসব করেছি। নূর মেন্টাল অ্যাসোসিয়ামে পাঠিয়ে দিলে ভালো হবে, ওখানে পাগলদের। শরীফা বেগমের কথা শেষ না হতেই আদিত্য বাড়ি কাঁপানো একটা হুমকি দিয়ে উঠল। মিসেস রেহমান, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি ভুলে গেছেন এই আদিত্য কি জিনিস, কি করার ক্ষমতা রাখি আমি? তারপরেও এমন একটা কাজ করতে আপনার কলিজা কেঁপে উঠল না? একবার ভাবলেও না
এই আদিত্য জানতে পারলে কি হবে? আমি যা করেছি তা তোমার ভালোর জন্য। আপনি কি ভাববেন? আপনার মতলব আমি বুঝি না? আমি সব বুঝি মিসেস রহমান। আমার রেসপেক্টকে আপনি বোকামি ভাববেন না। আপনি আমার কত ভালো চান তা আমি ভালো করেই জানি। আমি সব জেনেই চুপ করে থাকি। কেন জানেন? কারণ আপনি আমার চাচার স্ত্রী, এই জন্য সব কিছু বুঝেও চুপ করে থাকি। আপনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করি, তবে আজকের কাজে আমার মন থেকে আপনি সব কিছু থেকে মুছে নিতে বাধ্য করেছেন। আজকে আপনি আমার সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছেন, আমার কলিজায় হাত দিয়েছেন আপনি। আপনাকে আমি আগেই বলেছিলাম আমার সাথে যা খুশি তাই করবেন, আমি চুপচাপ মেনে নেব, কিন্তু আমার নূরের গায়ে হালকা টোকাও আমি বরদাস্ত করব না। আপনি আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন। সত্যি আপনার মতো এত জঘন্য মহিলা দুনিয়াতে আমি আর একটাও দেখিনি। এর আগে আমি আমার শেষ ধৈর্যটুকু হারিয়ে ফেলি। আপনি চলে যান এখান থেকে, তা না হলে আজ আমার হাতে খুব বড় কিছু একটা হয়ে যাবে। আমি আবির আর আয়তাকে এতিম করতে চাই না, তাই আপনি আপনার এই কুৎসিত চেহারা নিয়ে চলে যান আমার সামান থেকে। আর কখনো যেন আপনাকে আমার এই বাড়ির বা নূরের তৃতীয় সীমানায় আপনাকে দেখতে না পারি, তাহলে সেদিন আর নিজের শেষ ধৈর্যটুকু আর ধরে রাখতে পারবো না। একটা কথা মনে রাখবেন, যান এখান থেকে, এখনই বেরিয়ে যান আমার বাসা থেকে। আদিত্যর এরকম চিৎকার শুনে শরীফা বেগম আর দেরি না করে দৌড়ে বাসা থেকে পালিয়ে গেল। শরীফা বেগম চলে যেতেই আদিত্য রাগে বাসার সব কিছু ভাঙতে লাগলো, নিজের সব রাগ এই জিনিসগুলোর উপর ঢালতে লাগলো। বিহান দৌড়ে এসে আদিত্যকে জাপটে ধরে ওকে শান্ত করতে লাগলো। আদি একসময় ফ্লোরে হাঁটু গেড়ে বসে শান্ত গলায় বলল, উনি কেন এমনটা করলেন আমার সঙ্গে বিহান? আমি কি ক্ষতি করেছি ওনার? আজ আমার নূরের কি অবস্থা করেছে উনি? এই মাসুম, এই মেয়েটা তো কি ক্ষতি করেছে? আদিত্য নূরকে কোলে বসিয়ে বুকে জড়িয়ে নিয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর নূর আদিত্যর শার্ট খামচে ধরে তার বুকের মাঝে লুকিয়ে আছে। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম সুরে বলে উঠল, ও সোনা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, কেমন? না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না আমাকে ছেড়ে। তাহলে ওরা আবার আসবে আমাকে নিয়ে যেতে। তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। ওকে ওকে, আমি কোথাও যাচ্ছি না সোনা, আমি এখানে আছি তোমার কাছে। তুমি শান্ত হও প্লিজ। ওই ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেছে। নূর এখন আবারও আগের মতো হয়ে গেছে। সবই আদিত্যর কেয়ার আর ভালোবাসার জন্য হয়েছে। ওই ঘটনার পর আদিত্য আর সিলেটে যায়নি, বিহানকে পাঠিয়েছে, আর নিজেও ভার্চুয়ালি সব মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। আদিত্য সোফার উপর বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন নূর এসে বলল, হিরো শোনো না, বলো অ্যাঞ্জেল, কি হয়েছে? দেবর আর ননদকে একটু আসতে বলো না, ওরা না কতদিন হলো আসতেছে না। নূর ওদেরকে না অনেক মিস করছে। আচ্ছা, আমি ওদেরকে ফোন করে আসতে বলছি, কেমন? কথাটা বলে আদিত্য ফোন বের করে আবিরকে ফোন করলো। ফোন রিসিভ হতে আদিত্য বলল, 10 মিনিট আছে তোদের হাতে, 10 মিনিটের মধ্যেই তোকে আর আয়াতকে আমার বাসায় দেখতে চাই। কোথাও হেরফের হলে আমি কি করতে পারি সেটা তোদের থেকে ভালো আর কেউ জানে না। রাখলাম। কথাটা বলে আদিত্য ফোনটা কেটে দিল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। ঠিক 10 মিনিটের মধ্যে আবির আর আয়াত হুড়মুড় করে আদিত্যর বাসায় ঢুকে পড়ল। ভিতরে ঢুকেই এই দুজনে হাঁটুর উপর ভর দিয়ে হাঁপাতে লাগলো। সবাই ওদের অবস্থা দেখে হাসতে লাগলো, কারণ আবিরের পরনে একটা টাওয়াল আর একটা টি শার্ট, মুখে শেভিং ক্রিম মাখানো, এক পাশে সেভ করেছে আর এক পাশে এখনো ক্রিম লাগানো, আর আয়াত তো একটা টি শার্ট আর একটা প্লাজো পরা। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে টেনে আনা হয়েছে ওকে। বিহানও ড্রয়িং রুমেই বসেছিল। আবিরের এই অবস্থা দেখে হাসতে হাসতে বলে উঠল, কিরে হারামি, মানুষের বাথরুমে চুরি করবার লিগা গেছিলিনি? এমনিতে চোরদের না হয় পুলিশের ভয়ে দৌড়ে আসলি কেলা? ওই বিটকেল, তুই চুপ থাক। আমি কি এমনি এভাবে এসেছি নাকি? ভাইয়ের হুমকির জন্যই তো এভাবে আসতে হলো। টাওয়ালটাও চেঞ্জ করতে পারলাম না। আর এমন কেউ করে? কি হয়েছে ভাই, এমন হুমকি দিয়ে কেন ডাকলে? আদি একটু গলা খাকরাতে খাকরাতে বলতে লাগলো, আবিরায়ু, তোরা কি আমার উপর রেগে আছিস? কি বলছো ভাই? আমরা এখনো তোমার উপর রাগ করব? তাহলে বাসায় আসতেছিস না কেন? নূর শুধু বারবার তোদের কথাই বলতেছে। কোন মুখে আসবো ভাইয়া?
তোমার সামনে মুখ দেখাতেও যে লজ্জা করেছিল। তুমি আমাকে ভাবি ডলের খেয়াল রাখতে বলেছিলে, আর আমি সেই কাজে অসফল হয়েছি। আর আমার মা যে কাজ করেছে, তাই কোন লজ্জায় তোমাদের মুখ দেখাবো বলো? আদিত্য মুচকি হেসে বলল, হয়েছে আর সেন্টি খাস না ভাই, তোর সাথে যায় না এইসব। তোদের তো লজ্জা পাওয়ার কিছুই নেই, তোরা সবসময় আমার ভাই বোন ছিলি আর সারা জীবন থাকবি। তাই এসব মেলো ড্রামা করার দরকার নেই। যা এবার উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আবির মাথা ঝাঁকিয়ে উপরে চলে গেল। আয়াত ঘুমের কথা বলে উপরে চলে গেল। নীলা এইমাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল। তখন আবির আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। নীলাকে দেখে ট্রেডি স্মাইল দিয়ে বলল, বাহ, সুবহানাল্লাহ, থ্যাঙ্কস সকাল সকালে এমন সিন দেখানোর জন্য। আমার ভাইয়াকে চুমু দিতে ইচ্ছে করতেছে। আপনি আপনি কখন এলেন? আবির বাঁকা হেসে নীলার দিকে এগোতে লাগলো, আর নীলা ভয়ে পিছাতে লাগলো। পিছাতে একসময় নীলা দেওয়ালের সাথে লেগে গেল। আবির এসে দেওয়ালে দুপাশে হাত দিয়ে নীলাকে আটকে দিল। নীলা লজ্জায় মাথা নিচু করে রইল। আবির নীলার ভেজা চুলে মুখ গুজে দিল। নাক দিয়ে নীলা ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলো। আবির নীলার কানে ফিসফিসিয়ে বলতে লাগলো, ভাবছি চুমুটা ভাইয়াকে না দিয়ে তোমাকে দিয়ে দেই, তাহলে চুমুটা বেশি ইউজফুল হবে, কি বলো? নীলা লজ্জায় আরও কুকিয়ে গেল। আবির নীলার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নীলার কাঁধে একটা চুমু খেলো। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, বাই দ্য ওয়ে, ওড়না ছাড়া কিন্তু তোমাকে আরো বেশি হট লাগছে। ছি, অসভ্য একটা। এইসব কি? আপনি এইসব বেশি কেন ঘুরছেন? আমি না অনেক মুভিতে দেখেছি গার্লফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে তাদের নিজের হাত দিয়ে সেভ করিয়ে দেয়। তাই আজ শেভ করতে গিয়ে তোমার কথা মনে পড়লো, তাই তোমার হাত দিয়ে শেভ করার ইচ্ছে জাগলো। তাই তো ওভাবেই ফটাফট দৌড়ে চলে এলাম। এখন আমার কচি প্রেমিকাটা তার কচি কচি হাত দিয়ে আমার সেটা করিয়ে দেবে। কিন্তু আমি তো সেভ করতে পারি না। কোনো ব্যাপার না, আমি শিখিয়ে দেব। এখন চলো। কিন্তু নো এক্সকিউজ, জাস্ট অনলি ফটাফট। সারপ্রাইজ। মেয়েটির কথায় সবাই মেয়েটির দিকে তাকালো। মেয়েটিকে দেখে সবাই ভুরু কুঁচকে ফেললো। নূর আর নীলা বাদে বাকি সবার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তারা খুব একটা বেশি খুশি হয়নি মেয়েটাকে দেখে। তবুও ভদ্রতার খাতিরে আদিত্য উঠে গিয়ে হাসি মুখে বলল, আরে সায়রা, তুমি কখন এলে? কেমন আছো তুমি? সায়রা গদগদ হয়ে দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ আদি, আই মিস ইউ সো মাচ। সায়রাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে নূরের ভিতরে কিছু একটা হয়ে গেল। ওর কেন জানি প্রচুর রাগ লাগতে শুরু করলো। নূর থাকতে না পেরে দৌড়ে আদিত্যর কাছে ছুটে গিয়ে সায়রাকে আদিত্যর কাছ থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে আদিত্যর সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই পচা মেয়েটা, তুমি আমার হিরোকে কেন জড়িয়ে ধরেছ? আমার হিরোকে একদম ধরবে না। যাও এখান থেকে, সরো বলছি, সরো। নূরের কাণ্ড দেখে সবাই অনেক কষ্টে নিজেদের হাসি চেপে রেখেছে। সায়রা রাগী কণ্ঠে বলল, এই মেয়েকে তুমি আর কিসের হিরো? হ্যাঁ, তোমার সাহস হয় কি করে? হ্যাঁ, আমার সঙ্গে এইভাবে কথা বলার? আদিত্য এবার রেগে গিয়ে চোয়াল শক্ত করে বলল, লো ইয়োর ভয়েস সায়রা, নূরের সাথে এভাবে কথা বলার কারো অধিকার নেই। আজ প্রথম, তাই কিছু বললাম না, এরপর থেকে যেন মনে থাকে। আদিত্য, তুমি আমাকে বকছো, তাও আবার এই মেয়েটার জন্য? কে হয় এই মেয়েটা তোমার, যার জন্য তুমি এতটা পজিটিভ হয়েছো? সব কিছু, শি ইজ মাই এভরিথিং, মাই লাইফ, মাই হার্ট, মাই হ্যাপিনেস, সব কিছু। শি ইজ মাই বিউটিফুল ওয়াইফ, নূর। হোয়াট? তুমি বিয়ে করেছো আদিত্য? কবে, কখন? আর আমাদেরকে বলনি কেন? ফার্স্ট অফ অল, আমি তোমার বড়, তাই তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে। হ্যাঁ, আর এটা তোমার লন্ডন না, এটা বাংলাদেশ, তাই এখানকার সভ্যতার চলাফেরা করার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, হ্যাঁ, আমি বিয়ে করেছি, আর আমার বিয়ে করার কথাটাই সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলার আমি জরুরি মনে করিনি। আর তোমাদের সাথে তেমন যোগাযোগ নেই, তাই বলা হয়নি। আদির কথায় সায়রা থমকে গেল। ওর বিশ্বাস হচ্ছে না যে আদিত্য সত্যি সত্যি বিয়ে করেছে।
সে তো আদিত্যকে পছন্দ করে। আদিত্য যখন লন্ডনে ছিল সে তখন থেকে কত প্ল্যান করে এসেছিল সে যে এবার সে আদিত্যকে বিয়ে করেই ছাড়বে, কিন্তু এখন কি শুনছে এসব? সায়রার ভাবনার মাঝে আদিত্য বলে উঠল, আচ্ছা এবার বলো ফুপি ফুপা কেমন আছো? আর তুমি এখানে আসবে আগে বলনি কেন? সবাই ভালো আছে। আসলে আমি তোমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তো না বলেই চলে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, যাও রুমে গিয়ে রেস্ট নাও, অনেক জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে রেস্ট নাও। আদিত্য একটা সার্ভেন্টকে ডেকে বলল, যাও সায়রাকে নিয়ে গিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দাও। আচ্ছা। সায়রা যেতেই আবির বলে উঠল, এই সায়রা না ডায়না, হঠাৎ করে এখানে কিভাবে আবির্ভাব হলো? আর তুমিই বা ওকে এখানে কেন আনতে বললে? আদি বলে উঠল, তো কি করব, সায়রা আমার ফুপির মেয়ে, বাংলাদেশে এসে আমার বাসায় এসেছে, এখন কি ওকে আমি তাড়িয়ে দেব? কয়দিন থাকুক, ঘুরে ফিরে আবার চলে যাবে। এই কয়দিনে না হয় আমরা ওকে একটু সাহায্য করে নেব। সায়রা রুমে এসে সারা রুমে পায়চারি করতে লাগলো। নিজের এমন হার কিছুতেই বরদাস্ত করতে পারছে না সায়রা। ও সারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে ইচ্ছা করছে। হ্যাঁ, না না না, আমি কিছুতেই হারাবো না আদিত্যকে। আদিত্য শুধুই আমার, আমি ওকে যেভাবেই হোক হাসিল করেই ছাড়বো। এত সহজে হারবো না আমি। রাতে ডিনার টেবিলে খেতে বসেছে সবাই। সব সময়ের মতো আদি নূরকে খাওয়ানোর চেষ্টা করছে, আর নূর নানান তালবাহানা করছে না খাওয়ার জন্য। আর বাকিরা আদিত্যর হাল দেখে মিটিমিটি হাসছে। একটু পরে ওখানে সায়রা আসলো, পরনে একটা সিবলেট টি শার্ট আর একটা শর্ট জিন্স। সায়রার এমন অশ্লীল পোশাক দেখে সবাই প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। নূর কেমন হাঁ করে তাকিয়ে আছে, তবে এতে সায়রার কোনো ভাবাবেগ নেই। ও হেলে দুলে এসে আদির পাশে চেয়ারটাতে টান দিয়ে বসে পড়ল। তখন নূর আদিত্যর দিকে তাকিয়ে বলল, শোনো হিরো, এই মেয়েটা মনে হয় অনেক গরিব, একে তুমি কিছু টাকা পয়সা দিও। হ্যাঁ, হোয়াট রাবিস! আমাকে তোমার কোন দিক দিয়ে গরিব মনে হয়? সব দিক দিয়েই তোমার টাকা পয়সা নেই বলেই তো তুমি এমন কম কম কাপড় পরে আছো। পুরো কাপড় কেনার টাকা নেই তো তোমার, তাই না? হিরো, তুমি ওকে কিছু টাকা দিয়ে দিও কেমন? বেচারি তাহলে পুরো কাপড় কিনে নিতে পারবে। নূরের কথা শুনে আবির আর বিহান নিজেদের হাসি আর ধরে রাখতে পারল না। হু হু করে হেসে দিল দুজনেই। বাকিরা ঠোঁট টিপে হাসছে। আর সায়রা এদিকে দাঁত কিরমিরিয়ে বলল, আদিত্য, তোমার বউ আমাকে এইভাবে অপমান করছে আর তুমি হাসছো? সরি সাইরা, তুমি কিছু মনে করো না। আসল নূর একটু অবুঝ, ছোট মানুষের মতো যা কিছু মনে আসে তাই বলে দেয়, ওর কথায় রাগ করো না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, যেখানে যেমন সংস্কৃতি সেখানে তেমন করে চলা উচিত। আমি আগেই তোমাকে বলেছি এটা বাংলাদেশ, তোমার লন্ডন না। তুমি যদি লন্ডনের মতো করে এখানে চলাফেরা করো তবে তো তারপর তুমি সব সময় হাসির পাত্রী হবে। বাকিটা তোমার ইচ্ছা। আর এখন ডিনার করে নাও। সায়রা তখন থেকে একটা কথাই ভাবছে, আদিত্য নূরকে অবুঝ বলল কেন, এটার মানে কি? খাবার খেতে খেতে সায়রা দেখলো আদি কেমন করে নূরকে এটা ওটা বলে খাইয়ে দিচ্ছে। এটা দেখে সায়রা জ্বলে পুড়ে কয়লা হচ্ছে। তবে ব্যাপারটা কেমন জানি খটকা লাগলো সায়রা। খাওয়া দাওয়া করার পর সায়রা একটা সার্ভেন্টকে ডেকে নূরের ব্যাপারে সব কিছু জিজ্ঞেস করলো। সার্ভেন্ট সায়রাকে নূরের সমস্যার কথা সব কিছু খুলে বলল। সব কিছু শুনে সায়রা মনে মনে একটা শয়তানের হাসি দিল। তার মানে নূর মানসিক ভারসাম্যহীন? এটা তো আমার জন্য সুবর্ণ সুযোগ। এই পাগল মেয়েকে আদিত্যর জীবন থেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে না। আদিত্য শুধু আমারই হবে। আয়াত ওর একটা বান্ধবীর বাসায় এসেছিল বেড়াতে। 8টার দিকে তো অনেকটা রাত হয়ে গেছে। রাত 10টার দিকে আয়াত বাসায় যাওয়ার জন্য গাড়িতে এসে বসলো। আয়াতের গাড়ি একটা সিগন্যালে থেমে গেছে। আয়াত বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আয়াত দেখলো বিহান একটা সিএনজিতে বসে আছে। বিহানকে দেখে আয়াত একটু খুশি হলো। পরে ভাবলো বিহান এই সময় এখানে কি করছে, তা আবার সিএনজিতে। বিহান তো সবসময় আদির গাড়িতেই যাওয়া আসা করে। আয়াতের ভাবনার মাঝে সিগন্যাল ছেড়ে দিল। বিহানের সিএনজি আগেই চলে গেল। আয়াত এটা দেখে তাড়াতাড়ি ড্রাইভারকে বিহানের সিএনজিকে ফলো করতে বলল। ড্রাইভার আয়াতের কথা মতো বিহানের সিএনজি ফলো করতে লাগলো। একটু পরে বিহানের সিএনজি একটা গলির ভেতরে ঢুকলো। আর কিছুটা যাওয়ার পর বিহানের সিএনজিটা এক জায়গায় থেমে গেল। বিহান সিএনজি থেকে নেমে সামনের দিকে পা বাড়ালো।
আয়াত সামনের জায়গাটা দেখে চমকে গেল, কারণ সামনে রেড লাইট এরিয়া। বিহানকে এই নিষিদ্ধ পল্লীতে যাওয়া দেখে আয়াতের হাত পা কেঁপে উঠল। নিজের চোখকে সে বিশ্বাসই করতে পারছে না যে বিহান এখানে কি করছে। তাহলে না, ও আর ভাবতে পারছে না, ওর গা গুলিয়ে উঠছে। এটা হতে পারে না। আয়াতের সেখানে থাকতে পারল না, ড্রাইভারকে নিয়ে বাসায় চলে এলো। আদিত্য নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে, আর নূর এখনও ঘুমায়নি। হাত নাড়িয়ে নাড়িয়ে নানান ধরনের কথা বলছে, আর আদিত্য মুগ্ধ হয়ে সেসব শুনছে। তখন হঠাৎ দরজায় কেউ জোরে জোরে নক করলো। আদিত্য তো বিরক্ত নিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই হঠাৎ সায়রা আদিত্যকে জাপটে জড়িয়ে ধরলো। জাপটে ধরে ন্যাকামি কণ্ঠে বলল, আদিত্য, আমি খুব ভয় পেয়েছি, প্লিজ হেল্প মি। সায়রার এরকম আচরণ দেখে আদিত্য খুব বিরক্ত হলো। মনটা চাইছে ঠাটিয়ে একটা চড় মারতে, কিন্তু ফুপাতো বোন বলে কিছু বলতেও পারছে না। তোমাকে কতবার বলবো এটা বাংলাদেশ, এখানে কথায় কথায় কোনো মেয়ে একটা পরপুরুষকে কথায় কথায় জড়িয়ে ধরে না। আর আমার পার্সোনালি এসব পছন্দ না, তাই পরবর্তী এসব বিষয় খেয়াল রাখবে। সরি আদিত্য, আসলে আমি না অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এমন করেছি। আমি কখনো একা একা থাকিনি তো, তাই এমন ভয় লাগছে। তারপর আবার নতুন জায়গা, আমার খুব ভয় লাগছে আদিত্য। আজকে কি আমি তোমার সাথে থাকতে পারি? আদিত্য কিছু বলার আগে নূর তেড়ে এসে সায়রার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই পচা মেয়ে, তুমি কেন আমার হিরোর সাথে থাকবে? হিরোর সাথে শুধু আমি থাকবো, আর কেউ হিরোর সাথে থাকবে না। যাও তুমি, যাও এখান থেকে। আদি নূরের হাত ধরে বলল, শান্ত হও নূর, এমন করতে নেই। সায়রা আমাদের গেস্ট, গেস্টের সাথে ভালো ব্যবহার করতে হয়। তুমি চুপ করো, আমি ওকে বুঝিয়ে বলবো। দেখো সায়রা, তুমি যেটা বলছো সেটা ঠিক না, তুমি আমাদের সাথে থাকতে পারো না। দেখো সায়রা, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। তবুও যদি ভয় লাগে তাহলে আমি নীলাকে বলে দিচ্ছি, ও তোমার সাথে ঘুমাবে, কেমন? না না না, দরকার নেই, আমি না আবারও ঘুমানোর চেষ্টা করি। কথাটা বলে চলে গেল সায়রা। রাত 12টায় বিহান বাসায় ফেরে, আর তার চোখ দুটো নেশা করার কারণে লাল হয়েছে। রুমের দরজা খুলে বেডের দিকে তাকাতে কপাল কুঁচকে গেল বিহানের। আঙুল দিয়ে চোখ কচলে আবার তাকালো বেডের দিকে। না, তার ভুল হচ্ছে না, তার বেডে আয়াত বসে আছে, তা আবার পতিতা মেয়েদের মতো করে সেজে গুজে বসে আছে। বিহানের মন মেজাজ এমনিতেও খারাপ হয়ে আছে। তারপরে আয়াতকে এভাবে দেখে বিহান রেগে বলে উঠল, এই বেশরম মাইয়া, আবার আইসো সেখানে? আপনার কি লজ্জা লাজ বলতে কিচ্ছু নাই? এত রাতে আমার রুমে কি করবার লাইক আইছেন আপনি? কেন, আপনার যেটা দরকার সেটা দিতে এসেছি, যাতে আপনাকে আর অন্য কারোর কাছে যেতে না হয়। মানে কি চাইবার চান আপনি? ভালোই তো অভিনয় করা শিখে গেছেন, তার ড্রামা করার কি আছে? আপনার যদি এতই চাহিদা ছিল তাহলে আপনি আমাকে বলতেন, আমি নিজেকে আপনার সামনে বিলিয়ে দিতাম, তাহলে তো আপনাকে আর ওই নষ্ট পাড়ায় যেতে হতো না। বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি খুব একটা অবাক হচ্ছি না আপনার কাছে। আমি আগেই জানতাম আপনার জোছর মা টাকার লোভে আপনাকে একদিন না একদিন এই কাজে নামিয়েই দিবে। তা আপনি যে এত সহজে এই কাজে নামিয়ে পড়বেন তা আমি জানতাম না। তা আমি কি প্রথম কাস্টমার নাকি? আমার আগে কেউ আছে? বিহানের কথা শেষ করার আগেই আয়াত ঠাস করে বিহানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগী কণ্ঠে বলে, আপনার মুখে কিচ্ছু বাঁধে না তাই না? যা ইচ্ছা তাই বলে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা খারাপ, আমি খারাপ, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি যে জঘন্য কাজ করে বেড়াচ্ছেন তার বেলায় কিছু না? হ্যাঁ, এমনিতেই এমন ভাব দেখান আপনি যেন মেয়েদের কাছ থেকে 10 হাত দূরে থাকেন, আর অন্যদিকে ওইসব নোংরামি কাজ করে বেড়ান। আমার মা না হয় খারাপ, তাই আমাকে খারাপ শিক্ষা দেয়। তো আপনার মা বাবা কেমন শুনি? তারা কি আপনাকে এসব করার শিক্ষা দিয়েছে বলুন? আয়াত বিহানের সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে। বিহানের আগে থেকে মন মেজাজ বিগড়ে আছে, তাছাড়া ও নেশা করে আছে। তারপর আবার এভাবে মা বাবা নিয়ে কথা বলাতে বিহানের রাগের সর্বোচ্চ সীমা বেরিয়ে গেল। বিহান চোখ মুখ লাল করে ঠাস করে আয়াতের গালে একটা চড় মেরে দিল। তোরে আগে কইছিলাম আমারে চেতাইস না। আমি জঙ্গি কুত্তা খেপে গেলে কাউরে সারি না, কিন্তু তুই মানুষ নাই,
তাইলে এখন আমার জঙ্গিপানা দেখ। কি জানি বলতেছিলি? আমি ওই নষ্ট গলিতে গিয়েছিলাম কেন? তা শোন। গেছি, আমার মন চাইছে তাই আমি গেছি। আরে ইচ্ছে হলে আরও যাবো, আরে রোজ রোজ যাবো। তাহলে তোর কি? আমার যা খুশি আমি তাই করুম, তাতে তোর কি? আর আমি তোরে জবাব দিমু কেলা? আমার জীবন আমার ইচ্ছা, আমার খুশি, আমার যেমনে মন চায় আমি এমনে চলুম। তোরে জবাব দিতে আমি বাধ্য না। তোর শরীরে যদি বহুত জ্বালা থাকে তাহলে তুই ওই নষ্ট গলিতে যাইয়া পারস, হাজারটা লোক তোর জ্বালা মিটাইয়া দিব। তুই আমার সামনে এইসব দেখাতে আইবি না। এখন যা এইখান থেকে। আর যদি তোর লজ্জা শর্মে কিছু ছিটাপোটা থাকে তাহলে আমার সামনে আর কখনো আসবি না। কথাগুলো বলে বিহান আয়াতের হাত টেনে ওকে রুম থেকে বাইরে বের করে দিল। আর যেন অনুভূতি শূন্য হয়ে গেল। আজকের মতো অপমান ও জীবনে কোনোদিন হয়নি। এই মানুষটাকে ভালোবাসার জন্য আজকে তাকে এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ওর এখন মরে যেতে ইচ্ছা করছে। আয়াত চোখে এলোমেলো পায়ে হেঁটে যেতে থাকলো। সকালবেলা আনমোড়া ভেঙে ঘুম থেকে উঠে চমকে গেল নীলা। আবির ওর সামনে বেডের ওপর বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নীলা গায়ে চাদরটা ভালোভাবে টেনে নিয়ে লাজুক কণ্ঠে বলে উঠল, আপনি আপনি সকাল সকাল এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে? হাই, শুধু সকাল সকাল কেন, আমার তো রাতে বিরাতেও তোমার কাছে থাকতে মন চাই। কি বলো, চলে আসবে নাকি? ধ্যাত, সব সময় শুধু লুচুগিরি। সরেন তো এখান থেকে, প্লিজ সরেন না, আমি ওয়াশরুমে যাব। যেতে দিব, তবে আমার একটা ইচ্ছা আছে। আমাকে একটা চুমু দাও, নয়তো আমাকে তোমার করে নাও। চুমুর বদলে এমন অফার, হাই, এমন অফার তো পাকিস্তান বাহিনীও দেয়নি। তুমি দেখেছো আমি কত মহান? হ্যাঁ হ্যাঁ দেখেছি, এখন সরুন প্লিজ। নো, আগে কিসি, তারপর সরাসরি। কথাটা বলেই আবির নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকলো। দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তখনই হঠাৎ নীলা দরজার দিকে তাকিয়ে বলল, জিজু। আবির বেচারা এক ঝটকায় নীলাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় কেউ নেই। তার মানে নীলা কি ওকে বোকা বানিয়েছে? আর নীলা তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আদিত্য গার্ডেন এরিয়া এক্সারসাইজ করছে, আর সায়রা লোভী দৃষ্টিতে উপর থেকে তাকিয়ে আছে আদির দিকে। আদির সুটাম বডি দেখে ও নিজেকে ঠিক রাখতে পারছে না। সায়রা একটু পরে নেমে আসলো আদিত্যর কাছে। টাইট টি শার্ট পরে একটু পরে সেও নিচে নেমে এসে আদির সাথে এক্সারসাইজ করতে লাগলো। এক্সারসাইজের বাহানায় আদিত্যকে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করাতে চেষ্টা করছে, কিন্তু আদিত্য সায়রার দিকে একেবারে জন্য তাকাচ্ছে না। নূরের বিড়ালছানা নূরের শরীরের উপরে এসে নড়াচড়া করাতে নূরের ঘুমটা ভেঙে গেল। নূর ঘুম থেকে উঠে মুচকি হেসে বিড়ালছানাটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। একটু পরে নূর বিড়ালছানাটাকে কোলে নিয়ে ব্যালকনির দিকে চলে আসলো। ওখানে এসে নিচে তাকাতে আদিত্য আর সায়রাকে দেখতে পেল। সায়রাকে আদিত্যর কাছে দেখে নূরের আবারও রাগ উঠতে লাগলো। তখনই সায়রা হঠাৎ করে পড়ে যাওয়ার ভান করে আদিত্যর গায়ের উপর পড়ে গেল। এটা দেখে নূরের আরও রাগ হতে লাগলো। আদিত্য তো মুখে একরাশ বিরক্ত ছাপ নিয়ে সায়রাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল। সায়রা ঢং করে বলল, সরি আদিত্য, আসলে হঠাৎ করেই পড়ে যাচ্ছিলাম তো, তাই ভয় পেয়ে তোমাকে ধরে ফেলেছি। আদিত্য আর কিছু না বলে সায়রাকে ওখানে রেখে চলে গেল। একটু পর আদিত্য নূরকে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে গিয়ে বসে নূরকে খাইয়ে দিতে লাগলো। তখনই সায়রাও নিচে এলো। হেলে দুলে গিয়ে আদির পাশে চেয়ারটা টেনে আদির গা ঘেঁষে বসে পড়ল। সায়রা খাবার বাহানায় বারবার আদিত্যর গায়ের উপর ঢলে পড়ছে। নূর আর নিজের রাগকে ধরে রাখতে না পেরে হাতের কাছে পানির গ্লাসটা সায়রার মুখের দিকে ছুঁড়ে মারল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, এই পচা মেয়েটা, সরো সরো, এখান থেকে সরো, শুধু আমার হিরোর কাছে আসে। নূর, এটা কি করলে? তোমাকে বলেছিলাম না সায়রা আমাদের গেস্ট, আর গেস্টের সাথে এরকম মিসবিহেভ করতে নেই। তুমি কি ব্র্যাড গার্ল হয়ে যাচ্ছ? না। তাহলে সরি বলো। সরি। সায়রা জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে। কথাটা বলেই মনে মনে বলতে লাগলো, নূরকে আদিত্যর কাছ থেকে সরানোর এটাই ভালো উপায়। নূরকে এমন এমন কাজ করাতে হবে যা দেখে আদিত্য চরমভাবে রেগে যায়, আর একসময় বিরক্ত হয়ে নূরকে ওর জীবন থেকে বের করে দেয়। কথাগুলো ভেবে সায়রা মনে মনে একটা শয়তানের হাসি দিল।
বিহান ঘুম থেকে উঠে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। ওর মাথাটা একটু বেশি ব্যথা করছে। কালকে মনে হয় একটু ড্রিঙ্কস বেশি করা হয়ে গেছে, তাই তো হ্যাংওভারটা একটু বেশি হচ্ছে। কালকের কথা ভাবতেই হঠাৎ বিহানের কালকের কথা মনে পড়ে গেল। কাল রাতে আয়াতের এখানে আসা, ওর সাথে খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল। বিহানের প্রচুর খারাপ লাগছে। মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক, আয়াত আদিত্যর বোন। যাই হোক, আয়াতের সঙ্গে কথা বলে ওকে সরি বলতে হবে। এরপর ফ্রেশ হয়ে বিহান আদির বাসায় চলে আসলো। কিন্তু আদির বাসায় এসে এমন একটা খবর শুনতে পাবে সেটা বিহান কখনোই ভাবতে পারেনি। বিহান এসে শুনতে পেল আয়াত নাকি সুইসাইড অ্যাটেন্ড করেছে, তাই আবির আর আদিত্য হসপিটালে গিয়েছে। কথাটা শুনে বিহান হতবাক হয়ে গেছে। 4 দিন পার হয়ে গেছে। 2 দিন পর আয়াতকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন প্রায় অনেকটাই সুস্থ আছে আয়াত। সেদিন রাতে বিহানের করা কাজগুলো আয়াত মেনে নিতে পারেনি, তাই অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে নিয়েছিল। পরে ওর বাবা মা টের পেয়ে আয়াতকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে 2 দিন পরে আয়াতকে রিলিজ দিয়ে দেয়। আয়াতকে অনেকেই ওর সুইসাইড করার কারণটা জিজ্ঞেস করেছে, কিন্তু আয়াত কাউকেই কিছু বলেনি। ওর অসুস্থতা দেখে কেউ আর ওকে বেশি চাপ দেয়নি। হসপিটালে থাকার সময় সবাই ওকে দেখতে এসেছিল, শুধু নূর বাদে, কারণ আদিত্য নূরকে শরীফা বেগমের সামনে আনতে চায়নি। তবে বাকি সবাই আয়াতকে দেখে গেছে। যাকে সব থেকে বেশি আশা করেছিল আয়াত, সেই লোকটি আসেনি আয়াতকে দেখতে। বিহান একবারের জন্য ওকে হাসপাতালে দেখতে আসেনি, এমনকি একটা ফোনও করেনি। আয়াত ভেবেছিল ওর সুইসাইডের কথা শুনে বিহান একবারের জন্য হলেও ওকে দেখতে আসবে, কিন্তু না। আয়াত তো ভুলেই গিয়েছিল ও একটা পাথরকে ভালোবেসেছিল, যার ভিতরে কোনো মনই নেই। হয়তো সে মরে গেলেই বেশি খুশি হতো। জানালার দিকে তাকিয়ে আয়াত এসব কথাই ভাবছিল। তখনই আবির এসে বলল, আয়ু চল ভাইয়ের বাসায় যাই। না, আরে চল না, ভাইয়া ফোন করেছিল, ভাবি ডল নাকি বারবার তোর কথা বলছে আর তোকে দেখতে চাইছে। নূরের কথা শুনে আয়াত আর না করতে পারল না। আবিরের সঙ্গে চলে আসলো আদির বাসায়। নূরের সঙ্গে সময় কাটাতে সত্যি আয়াতের অনেকটা ভালো লাগছে। মেয়েটা সত্যি অনেক মায়াবী। আয়াত নিজের মন ভালো করার জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করছিল। তখনই সামনে তাকিয়ে দেখে বিহান বাগানের পাশে একটা বেঞ্চের উপর বসে থাকতে দেখতে পায় বিহানকে। সত্যি আয়াত এই লোকটাকে না দেখতে পারলে বুঝতেই পারতো না যে এই দুনিয়াতে এখন এত নিষ্ঠুর লোক আছে। আয়াত ধীরে ধীরে বিহানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াতকে দেখে বিহান ফোনটা পকেটে রেখে আয়াতের দিকে তাকালো। আয়াত আস্তে করে বিহানের পাশে গিয়ে বসে মলিন একটা হাসি দিয়ে উঠল। আমাকে দেখে নিশ্চয়ই খুশি হননি। ভাবছেন এই আপদটা এখনো বেঁচে আছে। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কি হলো, আজকে আমাকে কিছু না বলে চলে যাচ্ছেন, নাকি দয়া করছেন আমার ওপর? বিহান হুট করে আয়াতের দিকে ঘুরে ঠাস করে আয়াতের গালে একটা চড় বসিয়ে দিল। বিহান রাগী গলায় বলতে লাগলো, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন নাই, তাই আজ আমি আপনার মতো মুক্ত ভাষায় বলছি। এতে হ্যাঁ কি জানি বলছিলেন, আমি কিছু বলতেছি না কেন? কি বলবো আমি যা বলবো তা শোনার ক্ষমতা কি আপনার আছে? আপনার মতো এত নড়ির পুতুল কি এত কঠিন কথা মেনে নিতে পারবে? আপনি কি ভেবেছিলেন আপনি সুইসাইড করবেন? আর আমি সিনেমার হিরোদের মতো আপনার কাছে দৌড়ে এসে বলবো আমি আপনাকে ভালোবাসি? ওইখানে কি মুভি চলতেছে জানেন? আমার সেই দিন সকালে ঘুম ভেঙে নিজেকে গিল্ট ফিল্মের মনে হচ্ছিল। ভাবছিলাম আপনাকে গিয়ে সরি বলবো, কিন্তু আপনার সুইসাইডের কথা শুনে আর বলতে ইচ্ছে করলো না। আপনাদের মতো বড়লোক ছেলে মেয়েদের না, এর জন্যই আমি দেখতে পারি না। কেন জানেন? আপনারা না চাইতেও অতি সহজেই সব কিছু পেয়ে যান। সেজন্যই আপনারা কোনো কিছুর মূল্য দিতে জানেন না। আরে জীবন কি এত সহজ? একটু কষ্ট পেলে না পেলে আর আপনি এমনিতেই মরতে চলে গেলেন। মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে সেটা জানেন আপনি? কথাটা বলেই বিহান আয়াতের হাত টেনে বাইরে নিয়ে আসলো। বিহান আয়াতকে রাস্তার এক জায়গায় নিয়ে গেল। সেখানে অনেক আবর্জনা রাখা হয়েছে। বিহান হাত উঁচু করে সামনের দিকে দেখালো। বিহানের হাতের ইশারায় আয়াত সামনের দিকে তাকিয়ে দেখলো কিছু রাস্তার সুবিধা বঞ্চিত শিশুরা আবর্জনা স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা দেখে আয়াত থমকে গেল। বিহান আবারও বলে উঠল, দেখুন ওরা বেঁচে থাকার জন্য কত লড়াই করছে। কুকুর বিড়ালের মতো রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে। ওরা তবুও বাঁচতে চায়। এত সহজে
তারা হার মানতে চায় না। আল্লাহ তো জীবনটাকে এরা হেলাফেলা করতে চায় না, আর আপনি ফস করেই জীবন থেকে চলে গেলেন। জীবনটা কি এতই খেলনার মতো মনে হচ্ছে আপনার? এই বলে বিহান আবারও আয়াতের হাত টেনে নিয়ে যেতে লাগলো। আয়াতকে নিয়ে নিজের কোয়ার্টারের রুমে এসে ঢুকলো। রুমে এসে দরজা ঠাস করে লাগিয়ে একটানে আয়াতকে সামনে নিয়ে এসে দাঁড় করালো। তারপর হাত ছেড়ে দিয়ে বলে উঠল, দেখলেন তো মানুষ কত স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। আরে আমাকে জিজ্ঞেস করুন, বেঁচে থাকতে গেলে কতটা কষ্ট করতে হয়। সবার জীবন আপনার মতো হয় না, যাদের সোনার প্লেটে সব সাজানো থাকে। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটা সময়ে লড়াই করতে হয়, কখনো অন্যের সাথে, কখনো বা নিজের ধৈর্যের সাথে, আত্মসম্মানের সাথে। আর আপনি ভাবছেন আপনার করা এই মহান কাজের জন্য আমি আপনাকে স্যালুট দেব? আচ্ছা বলুন তো, কী এমন পাহাড় সমান কষ্ট আপনার শুনি, যার জন্য এই মহান কাজটা করলেন আপনি? লেট মি গেস্ট, আমি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি না, আপনাকে ভালোবাসি না। এটাই আপনার কষ্ট, তাই না? যার জন্য আপনি এই মহান কাজটা করেছেন। একটা পরপুরুষ আপনাকে ভালোবাসে না, আর আপনি সেই দুঃখে জীবন দিতে গিয়েছিলেন। অথচ যারা আপনাকে ছোটোবেলা থেকে ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনার কিছু হলে তাদের কি হবে একবারও ভেবে দেখেছেন আপনি? হ্যাঁ, তা কেন ভাববেন? আপনি তো আছেন আপনার মহান দুঃখ নিয়ে, যার সামনে আপনার অন্য কোনো কিছুর কথা মনে নেই। আরে কি ভালোবাসা, ভালোবাসা লাগায় দিছেন জীবনে। কি ভালোবাসা, প্রেমেই সব কিছু। আচ্ছা চলুন, আপনার কথাই মেনে নিলাম। আচ্ছা ধরুন আপনাকে আমি ভালোবাসি, তারপর কি? তারপর নিশ্চয়ই আপনি আমাকে বিয়ের কথা বলবেন। তো বলুন কিভাবে বিয়ে হবে? আমার মতো ছেলের সঙ্গে কি আপনার বাবা মা বিয়ে দেবে কখনো? ধরুন তাকে কোনো মতেই মানিয়ে নিলেন, তারপর আপনার জোসার মা, সে কি আদৌ মানবে কখনো? তার মতো লোভী মহিলা আমার মতো ছেলের সঙ্গে কি বিয়ে দিতে রাজি হবে? তখন আপনি হয়তো আমার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে চলুন, আপনার কথাই মানলাম, আমরা বিয়ে করে নিলাম। তারপর কি করবেন? এই যে দেখছেন কবুতরের বাসা দেখছেন, ওখানে আপনাকে থাকতে হবে। পারবেন ওখানে থাকতে? ওখানে আপনার আলিশান বাসার মতো কোনো ব্যবস্থা নেই। নো এসি, নো জিসার, নো সেন্ট, নো নো সেভেন্ট। আপনি কি পারবেন সব কিছু ম্যানেজ করতে? হ্যাঁ জানি, আপনি হয়তো এখন ডায়লগ ছেড়ে বলবেন। হ্যাঁ এখন তো আপনি বলবেন হ্যাঁ 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 আমি পারবো। আপনার সঙ্গে এই কুড়ে ঘুরে থেকে ডাল ভাত খেয়ে আমি জীবন কাটাতে পারবো। এইসব ডায়লগ বলা সহজ, কিন্তু করাটা সহজ না। তারপর চলুন, আপনার কথা মতো না হয় ওটাও মেনে নিলাম। কোনো রকমভাবে হয়তো আপনি ওখানে অ্যাডজাস্ট করে নিলেন। এখন আসি সবচেয়ে মেন পয়েন্টে। আপনি আমাকে, মানে আপনার হাজব্যান্ডকে সবার কাছে কি বলে পরিচয় দেবেন? না না, আমি আমার প্রফেশনালের কথা বলছি না, সেটা আপনি যা খুশি তাই বলুন। আমি আমার পার্সোনাল পরিচয়ের কথা বলছি। আপনি আপনার স্বামীর পরিচয় হিসেবে কি বলবেন? আমার বংশ পরিচয় হিসেবে কি বলবেন? কি হলো, বুঝলেন না তো আমার কথা? আপনি কখনো ভেবে দেখেছেন আমার নামের সামনে পেছনে কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই? কারণ নেই কেন জানেন? আসলে কারণ আমি একটা জার্জের সন্তান। ইয়েস, আই অ্যাম এস ব্লেড ব্রেন্টাস। আমার কোনো পরিচয় নেই। আমার জন্মগত বাবা মা, তাকে আমি কখনো জানি না। এতদিন তো আমার মাকে আমি তাও জানতাম না। শুনেছি রাস্তাতে নাকি আমাকে কেউ ফেলে দিয়ে গিয়েছিল। যারা রাস্তায় থাকে তারাই হয়তো কেউ ওখান থেকে আমাকে কুড়িয়ে নিয়েছিল। সেই থেকে আমার জীবন রাস্তায় শুরু হয়। আজ যদি আমার জীবনে না আসতো, হয়তো আমি কোনো অন্ধকারে ডুবে যেতাম। অতটুকু শুনেই কান্না করে দিলেন? আরে আরে শোনেন শোনেন, কি করবেন? আপনি যেদিন আমাকে নষ্ট জগতে যেতে দেখেছিলেন না, আপনি জানেন আমি কেন গিয়েছিলাম? আপনি যেটা ভেবেছেন আমি সেটার জন্য চাইনি। কিছুদিন আগে জানতে পারলাম আমার জন্মধাত্রী মা নাকি ওইখানে থাকে, তাই তো ওখানে গিয়েছিলাম। আপনি কি জানেন আমার মা একজন দেহকর্মী? পারবেন কি আপনি আপনার স্বামীর এই অস্তিত্ব মেনে নিতে? পারবেন কি সবার কাছে আমার পরিচয় দিতে? আরে
আমি যেখানে নিজেই নিজের অস্তিত্বটাকে ঘৃণা করি, সেখানে আপনি কি করে মেনে নিতে পারবেন? দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার পেছনে ছুটে শুধু শুধু আপনার জীবনটাকে বরবাদ করবেন না। আপনার সামনে আপনার পুরো লাইফটা পড়ে আছে। পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, দেখবেন জীবনে অনেক সুখী হবেন। আপনি ঠিকই বলেছেন, আমি কাজটা ঠিক করিনি, আমি খুব সরি। আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। এগেন সরি ফর এভরিথিং। আমি এখন আসি। কথাটা বলেই আয়াত দরজা খুলে চলে গেল। পেছন থেকে বিহান শুধু তাকিয়ে রইল। মাঝখানে 2 দিন কেটে গেছে। এই 2 দিনে বিহান একটা জিনিস লক্ষ্য করেছে, আয়াত আগের থেকে অনেকটা বদলে গেছে। আয়াত আর আগের মতো ওর পেছনে ঘোরে না, কেমন যেন সবসময় মন মরা হয়ে থাকে। কেন জানি তার মুখে কোনো হাসি নেই। বিহান আদিত্যর বাসায় ছাদের উপর দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ করে পিছনে কারো পায়ের আওয়াজ শুনে ঘুরে তাকিয়ে দেখলো আয়াত। আয়াত বিহানকে দেখে বলে উঠল, সরি, আমি জানতাম না আপনি এখানে আছেন, জানলে আমি আসতাম না। কথাটা বলে আয়াত যেতে গেলে বিহান আয়াতের নাম ধরে ডাকলো। কিছু বলবেন? আপনি কি ঠিক আছেন? দেখুন, আমি যা কিছু বলছি তা আপনার ভালোর জন্যই বলছি। চিন্তা করিয়েন না, আমি আবারও সুসাইড করার চেষ্টা করব না। বোকামি একবার করেছি, বারবার করব না। যাক, শেষমেশ আপনার বুদ্ধি হয়েছে, জেনে খুশি হলাম। আর আপনি ভবিষ্যতেও আমার থেকে 1000 গুণ ভালো হাজবেন্ড পাবেন, কারণ আপনি অনেক ভালো কিছু ডিসাইড করেছেন। আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন বিহানজি। আমি আপনাকে বলছি আমি আপনার জীবন থেকে সরে যাব। তাই বলে আমি অন্য কাউকে বিয়ে করে সংসার করব, এটা কিন্তু আমি বলিনি। মানে আপনি সেই দিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন। আজ আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমি আপনাকে বিরক্ত করব না, আর অন্য কারো ঘরে ঘরণী হব না কখনোই। আমি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব, তবে দূর থেকে, বিনা কোনো শর্তে, বিনা কোনো দাবিতে। কারণ আপনাকে না ভালোবাসা আমার হাতে নেই। আমি চাইলেও আপনাকে ভালোবাসা বন্ধ করে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, এটা আমার হাতে নেই। আপনাকে ভালোবাসা বন্ধ করে দিতে গেলে আমাকে আমার জীবন দিতে হবে। আর আপনি তো বলেছেন জীবন এতটা সস্তা না, তাহলে কিভাবে করব বলুন? তবে চিন্তা করবেন না, আমি কখনোই আর আপনার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে আসবো না। দূর থেকেই ভালোবেসে যাব। তাই বলে এটা ভাববেন না যে আমি সেই দিন আপনার জীবনের সত্যিটা জেনে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি, বা আমি আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না বলে সেই কারণে দূরে চলে যাচ্ছি। না, এটা কখনোই না। আমি আপনার সাথে যে কোনো পরিস্থিতিতে সুখে খুশি থাকতে পারবো। আপনার তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, হয়তো ফিল্মি ডায়লগ মনে হচ্ছে, তবে এটাই সত্যি। আমি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। কেন জানেন? কারণটা আপনি সেদিন আমাকে সবগুলো কারণ বলেছিলেন, কিন্তু আসল কারণটাই বলেননি। তবে আমি ঠিকই বুঝেছি, আমি আপনার কাছে আসলে আপনি তখন পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি বলে মনে করেন। কারণ আপনি ভাবেন আপনি আমাকে প্রাপ্ত খুশি দিতে পারবেন না। আপনি ভয় পান এটা ভেবে যে আপনার অস্তিত্বের প্রভাব যদি আমাকে গ্রাস করে নেয়, আমার জীবনটাকে অন্ধকারে না ঠেলে দেয়, আমি আমার জীবনটার অস্তিত্বটাই না হারিয়ে ফেলি। আর এসব আপনি কখনোই মেনে নিতে পারবেন না। আপনি ভাববেন আপনার জন্য হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনার সামনে আসলে তখন আপনি পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি মনে করেন। তখন বিহান অবাক চোখে তাকালো আয়াতের দিকে। এই মেয়েটা তার মনের কথা কিভাবে বুঝে গেল? সে তো তার মনের কথা কখনো আয়াতকে বুঝতে দেয়নি। আয়াত আবারও বলল, সেই জন্যই আমি আপনার জীবন থেকে সরে যাব। কারণ আমি চাই না আমার জন্য আপনি নিজেকে অসহায় ভাবেন, অপরাধ বোধে আপনাকে কুড়ে কুড়ে খাক। আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আপনাকে দূর থেকেই ভালোবেসে যাব। ও হ্যাঁ, আর একটা কথা, আপনি মুখে যতই না বলুন না কেন, এটা আমি বুঝে গেছি যে আপনি কোথাও না কোথাও আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি হয়তো মানবেন না, কারণ আপনি এটা নিজেও কখনো বুঝতে পারেননি। প্লিজ না বলবেন না। আমি যদি ভুলও বুঝে থাকি, তবুও আমি এটাই ভুলটা নিয়ে বেঁচে থাকতে চাই। সারা জীবন না হয় এটা ভেবেই একটু খুশি হব। যাই হোক, আমি আসি।
অনেক কথা বলে ফেললাম, কিছু ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। আজকে মেয়েটার কথাগুলো অন্যরকম ছিল, অনেক ম্যাচুইট। তার কথার মাঝে আজ কোনো বাচ্চামো ছিল না। শেষে কি বলে গেল মেয়েটা, আমি ওকে ভালোবাসি না? না, এটা কি করে সম্ভব? কখনোই না। বিহানও কিছুক্ষণ পর সেখান থেকে চলে গেল। করিডোরের সামনে আসতেই কারো কান্নার আওয়াজ শুনতে পেল বিহান। বিহান ভুরু কুঁচকে পাশে থাকার দরজাটা হালকা করে খুলে ভিতরে তাকাতেই চমকে গেল। ভিতরে আয়াত ফ্লোরে বসে মুখ চেপে কান্না করছে। বিহানের কেমন জানি লাগলো। এই প্রথম বুকে খুব ব্যথা অনুভব করলো ও। এই মেয়েটা কি সত্যি ওকে এত ভালোবাসে? বিহান একবার ভেতরে যেতে গিয়েও আবার গেল না। ওকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়াই ঠিক হবে। বিহান আস্তে করে ওখান থেকে সরে এলো। মাথার ভেতর শুধু আয়াতের কথাই ঘুরতে লাগলো। বুকের ভেতর কেন জানি চিনচিন ব্যথা অনুভব করছে। ও কি তাহলে কোনো ভুল করছে? আপনাদের কি মনে হয়, বিহান কি কোনো ভুল করছে? আদিত্য একটু আগেই অফিসে এসে গেছে। আবিরও ওর বাবার অফিস জয়েন করেছে, তাই সেও অফিসে। নূর ড্রয়িং রুমে ওর বিড়াল ছানা নিয়ে খেলা করছে। তখনই সায়রা উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো। নূরকে দেখে বাঁকা হেসে ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বসলো। সায়রাকে দেখে নূর ভুরু কুঁচকে ফেললো। মেয়েটাকে তার একদমই পছন্দ না, তবুও হিরো বলেছে গেস্টদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, তাই নূর কিছু বলল না। সায়রা নূরের দিকে তাকিয়ে বলল, কি করছো নূর? তুমি কি অন্ধ নাকি? দেখছো না বেবির সাথে খেলা করছি? শুধু কি সবসময় খেলা করলে হবে? তুমি তো আদিত্যের বউ, তোমার তো বউদের মতো কাজকর্ম করা উচিত। তাহলে আদিত্য তোমাকে ভালোবাসবে, না হলে আর তোমাকেও ভালোবাসবে না, তোমার ওপর বিরক্ত হয়ে যাবে। সায়রাকে নূরের পছন্দ না হলেও সায়রার কথায় নূর কৌতূহল পোষণ করে বলল, মানে কি করতে হবে আমাকে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি শর্ত মানো তাহলেই বলবো। কি শর্ত? শর্ত হলো আমি তোমাকে যা যা শিখিয়ে দেব এগুলো তুমি কাউকে বলতে পারবে না। এটা আমাদের টপ সিক্রেট থাকবে, বুঝতেছো? নূর সরল মনে রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। এখন বলো আমাকে কি করতে হবে? সায়রা নূরকে এক এক করে বলতে লাগলো ওকে কি করতে হবে। আর অবুঝ নূর সেগুলো সব মেনে নিয়ে বলল, এমন করলে হিরো আমার উপর খুশি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি এমনই করব। সায়রা বাঁকা হেসে ওখান থেকে উঠে গেল। ওর প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল হয়েছে, এখন শুধু রেজাল্ট দেখার পালা। ইট উইল বি ফান। সন্ধ্যায় যথাসময়ে আদিত্য অফিস থেকে বাসায় এলো, আর রোজকার মতো নূর দরজা খুলে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য প্রশান্তের হাসি দিয়ে নূরকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে এসে আদিত্য নূরকে বেডের উপর বসিয়ে দিয়ে ল্যাপটপ, ব্যাগ আর মোবাইলটা টি টেবিলের উপর রাখলো। তারপর কভার থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছু সময় পর আদিত্য বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে দেখলো নূর রুমে নেই। আদিত্য ভুরু কুচকে ভাবলো নূর আবার কই গেল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, একটুও এক জায়গায় থাকে না, সারাক্ষণ শুধু ছুটাছুটি করে বেড়ায়। হঠাৎ ব্যালকনি থেকে কোনো কিছুর আওয়াজ শোনা গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য আদিত্য ব্যালকনির দিকে গেল। ব্যালকনিতে এসে আদিত্যর চোখ চড়ক গাছ হয়ে গেল। পুরো বাকরুদ্ধ হয়ে বলল বেচারা, কারণ ওর সামনে নূর ওর ল্যাপটপ আর সদ্য কেনা লেটেস্ট আইফোনটা বালতির ভেতর নিয়ে সাবান পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। নূরের এমন কাজে আদিত্য তাজ্জব হয়ে চেয়ে রইল। তারপর দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে ওর হাত থেকে ল্যাপটপ আর ফোনটা নিয়ে উঁচু করে ধরল। ল্যাপটপ আর ফোনের গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আদিত্য করুণ চোখে তাকিয়ে রইল ওর সদ্য অক্কা পাওয়া ল্যাপটপ আর ফোনের দিকে। বেচারারা কী দোষ করেছিল, এমন অকাল মৃত্যু হলো তাদের? আদিত্য নূরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, এটা কি করলে তুমি অ্যাঞ্জেল? নূর হাসি মুখে বলে উঠল, ভালো করেছি না আমি? দেখো, তোমার ল্যাপটপ আর ফোন একদম চকাচক করে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো ময়লা নেই। ভালো করেছি না আমি? আদিত্য চোখ ফেটে কান্না আসছে। কি বলে এই মেয়ে? আমার ল্যাপটপ আর ফোনটাকে এমন বেরহমভাবে হত্যা করে বলছে ভালো করেছে। ল্যাপটপে ওর কত কালকে জরুরি ফাইল ছিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল,
এসব কেন করছো অ্যাঞ্জেল? তোমাকে আমি মানা করছি না, এসব কাজ তোমাকে করতে হবে না, তারপরও কেন করতে যাও এসব? নূর ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, তার মানে তুমি খুশি হওনি? দেখ, তুমি আবার কোনো কাজেই খুশি হও না। এত সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তাও খুশি হও না। পচা একটা, কথা নেই তোমার সাথে। কথাটা বলে নূর অভিমান করে ওখান থেকে উঠে রুমে চলে গেল। রুমে এসে দুম করে বেডের ওপর গাল ফুলিয়ে বসে রইল। ওই সায়রা মেয়েটার ওপর ওর অনেক রাগ হচ্ছে। কি একটা পচা বুদ্ধি দিল। হিরো তো খুশিই হলো না। আদিত্য রুমে এসে নূরকে অভিমান করে বসে থাকতে দেখে মুচকি হেসে ওর সামনে গিয়ে বসলো। আদিত্যকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আদিত্য দু হাতে নূরের মুখটা ধরে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে আদুরে কণ্ঠে বলল, প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।